expensive tomato. That's very আর কোথা থেকে এসছে সব? আসানসোল থেকে কারা কারা? রানীগঞ্জ থেকে কেউ আছে নাকি? রানীগঞ্জ আর কোথাকার আছে? বার্নপুর না, তো সমস্ত ছাত্রদেরকে ইস্কন দুর্গাপুরের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। Better to go up there at BP about over near 30 if you got and over. Going something. Red line. I believe there me. Me to be by out. Oh, I'm going to. There were the big down and these soon thick of it. তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একজন আদর্শ ছাত্রের 5টি গুণাবলী। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? তো একটা শ্লোকের উপর ভিত্তি করে আমরা এই 5টি গুণাবলী আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। কাকচেষ্টা বকধ্যানম সন নিদ্রা তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। এই শ্লোকে একজন বিদ্যার্থী বা ছাত্রের 5টি গুণাবলী ব্যাখ্যা করা হয়েছে। প্রথমটা হচ্ছে কাকচেষ্টা। কাক, আমরা কাকের কাহিনী শুনি। কাকের চেষ্টা অর্থাৎ আমরা যদি একজন আদর্শ ছাত্র হতে চাই বা বিদ্যার্থী হতে চাই, তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। অলস হলে হবে না। অলসতা হচ্ছে ব্যর্থতার কারণ, কঠোর পরিশ্রম হচ্ছে সফলতার কারণ। কঠোর পরিশ্রম করতে হবে। কাক খুব তৃষ্ণার্ত ছিল। তো একটা পাত্রে জল আছে, কিন্তু জলটা অনেক নিচে আছে, আর কাকের যে কি বলে ওটা ঠোঁট, ওটা ভেতরে, অত ভেতরে যেতে পারছে না। তো জল পান করতে হবে। কীভাবে জল পান করবে? তো ছোট ছোট পাথর সে পাত্রের মধ্যে ফেলছে, আর পাথর জলের মধ্যে ফেলছে, আর জলটা আস্তে আস্তে উপরে উঠছে। তারপরে ফেলতে 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 যখন তার কাছে এসে গেছে, মুখের কাছে, তখন সে জলটা পান করছে। এই কাক, তার যে চেষ্টা অর্থাৎ কঠোর পরিশ্রম। এই কঠোর পরিশ্রম ছাত্র জীবনের জন্য, মনুষ্য জীবনের জন্য, যে কোনো ক্ষেত্রে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। অভ্যাস, ইংরেজিতে বলা হয় প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যে যত অভ্যাস করবে, যে যত কঠোর পরিশ্রম করবে, সে তত সফল হবে। সফলতা কোনো ম্যাজিক শো না, হঠাৎ কেউ সফল হয়ে গেল। সফলতা কার মাধ্যম দিয়ে আসে? কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই ছাত্র জীবনেও যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। অর্জুন হচ্ছেন একজন আদর্শ ছাত্র। তো একদিন দেখছে অন্ধকার হয়েছে, তো কিচেনের মধ্যে রান্নাঘরে কি খাচ্ছে, তো গিয়ে দেখছে ভীম খাচ্ছে। তখন অর্জুন ভাবলো, যদি আমার দাদা অন্ধকারে খেতে পারে, তাহলে আমি অন্ধকারে অভ্যাস করতে পারবো না কেন? সেই দিন থেকে অর্জুন তার নিদ্রাকে ত্যাগ করলেন এবং রাত্রিবেলাতে তিনি অভ্যাস করতেন। দিনের বেলায় শিক্ষা লাভ করতেন, আর রাত্রিবেলায় অভ্যাস করতেন। এটা নকল করার কোনো কারণ নেই, কারণ নকল করলে তো আমরা সেই নকল করতে পারবো না। কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি। যদি আমরা সফল হতে চাই, তাহলে কঠোর পরিশ্রম করতে হবে, অলসতা, নিদ্রা ত্যাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাকও চেষ্টা। তারপরে বক ধ্যানম। বক ধ্যান করে। কার ধ্যান করে? ভগবানের নাম। কিসের ধ্যান করে?
ও জলাশয়ের পাশে বসে থাকবে আর বড় মাছের দিকে তাকিয়ে থাকবে, আর সুযোগ পেলেই চোখের সামনে ধরে দেবে বড় মাছ। ছোট মাছে তার কোনো উৎসাহ নেই, ছোট মাছ যাবে আসবে, যখন বড় মাছ এসে যাবে তখন বক সেটাকে কী করবে, সঙ্গে সঙ্গে আক্রমণ করবে। এটা হচ্ছে বকর ধ্যান, একাগ্র চিত্ত, ফোকাস। আমাদের জীবনে যদি লক্ষ্য না থাকে তাহলে ফোকাস আর কিসে হব? তাই জন্য জীবনের লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। আমরা লিখি না ছাত্র জীবনের লক্ষ্য ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব, অনেক ধরনের লক্ষ্য থাকে। তো মনুষ্য জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, ছাত্র জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, এটাই আমাদের জ্ঞান নেই। আর অনেকে তো লক্ষ্যই নেই, বলা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষেরই জীবনের কোনো লক্ষ্য নেই। এই জিজ্ঞেস করা হয় আপনার জীবনের উদ্দেশ্য কী, বলতে পারে। তো কেউ গাড়ি চালাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, ও জানি না, আমি যেখানে যাই চলে যাবো। তাহলে কী বলবেন লোকে, পাগল বল। তাই লক্ষ্যহীন জীবন এটা পাগলামির সঙ্গে তুলনা করা হয়েছে। তাই আমাদের লক্ষ্য স্থির করতে হবে, জীবনের লক্ষ্যটাকে। তাই আমাদের মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন আমরা জীবনের লক্ষ্য সম্বন্ধে জানতে পাই। প্রশ্ন করে ছাত্ররা বৈদিক সংস্কৃতিতে গুরুকুলে গিয়ে গুরুর কাছে প্রশ্ন করে, এখন তো গুরুকুল উঠে গেছে, এখন তো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে গেছে। তাই যে আমাদের আসল শিক্ষা ব্যবস্থা সেটা নষ্ট হয়ে গেছে। শিক্ষা মানে কি, এডুকেশন। এডুকেশন মানে কি, যা ভেতরে জিনিসটাকে বাইরে আনা, সেটাকে বলা হয় শিক্ষা। শিক্ষা মানে হচ্ছে চরিত্র গঠন। শিক্ষার কি উদ্দেশ্য, চরিত্র গঠন। এখন শিক্ষার কি উদ্দেশ্য, একটা সার্টিফিকেট লাগবে। কোন সার্টিফিকেট, যে সার্টিফিকেটে চাকরিটা পাওয়া যাবে। আর ভালো সার্টিফিকেট, ভালো চাকরি। এখন তো আগে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হলে বিরাট ব্যাপার, এখন আমি শুনলাম যে IIT ডিগ্রি হলেও চাকরি গ্যারেন্টি নয়। চিন্তা করা যায়, চাকরির বড় অভাব। এটা হচ্ছে ছাত্র জীবনের সব থেকে বড় উদ্বেগ। এখন চাকরি পাবো কিনা, বেকার থেকে যাবো। তবে এটা কাহিনী বলে, আমরা বেকার থাকি বা চাকরি পাই, জীবনটা দুঃখেরই থাকবে, এটা বোঝা দরকার। একটা ছেলে ও MA পাস করেছে। MA আগেকার দিনে MA মানে বিরাট ব্যাপার, এখন তো আর অত কোনো গুরুত্ব নেই। MA পাস করেছে, কিন্তু MA পাস করার পরেও চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে। আর বাড়িতে ছেলে যদি চাকরি না করে আর মেয়ের বিয়ে না হয়, তাহলে বাবা মার খুব দুশ্চিন্তা। তো বাবা মার খুব দুশ্চিন্তা, ভাবছে ছেলে এবার বসে বসে খাচ্ছে, আর ছেলেরও খারাপ লাগছে, আমি এত পড়াশোনা করলাম চাকরি পাচ্ছি না। তো হঠাৎ একদিন ওনার ওই ছাত্রের এক বন্ধু এসে বলছে একটা চাকরির খোঁজ পাওয়া গেছে তোমার জন্য। বলছে কোথায় চাকরিটা, চাকরিটা চিড়িয়াখানায় চাকরি। চিড়িয়াখানায় চাকরি, তো কী কাজ করতে হবে আমাকে চিড়িয়াখানায়? বলছে চিড়িয়াখানায় একটা শিম্পাঞ্জি ছিল। শিম্পাঞ্জি বুঝে যাচ্ছে তো? তো শিম্পাঞ্জিটা এখন মারা গেছে, আর বাজারে শিম্পাঞ্জি পাওয়া যাচ্ছে না। তো চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ, তারা যে মৃত শিম্পাঞ্জিটার চামড়াটা খুলে রেখেছে। এখন তোমাকে গিয়ে প্রতিদিন শিম্পাঞ্জি সাজতে হবে, রাজি আছো এই চাকরিতে? বলছে হ্যাঁ, চাকরি হলেই হলো, শিম্পাঞ্জি হোক আর যাই হোক। মাইনে আছে তো? বলছে হ্যাঁ, মাইনে তো ভালো দেবেন। বলছে ঠিক আছে, শিম্পাঞ্জি হয়ে যাব। প্রতিদিন সকালে যায়, শিম্পাঞ্জি সাজে, সন্ধ্যেবেলা একবার ফিরে আসে। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, মাইনেও পাচ্ছে, কিন্তু তাও চিন্তা। কেন চিন্তা? শিম্পাঞ্জিটা যে খাঁচাতে থাকে, তার পাশের খাঁচাতে একটা বাঘ থাকে। ও ভাবছে এমন চাকরিটা হলো, চাকরিটা ভালোই ছিল, কিন্তু আমার পাশের খাঁচাতে আবার বাঘ এসে গেল। তো দূরে থাকতে পারতো, কিন্তু কি করা যাবে? তো ভয় ভয়ে থাকে, সবসময় ভয়ে ভয়ে থাকে সারাদিন, যদি বাঘটা ঢুকে যায়। তো একদিন
কি হয়েছে, যে ভয় সেটাই হয়েছে। বাঘের খাঁচাটা খোলা ছিল, তো বাঘটা তার খাঁচা থেকে বেরিয়ে এই শিম্পাঞ্জির খাঁচাতে ঢুকে পড়েছে। তো তার তো ভয়ে প্রাণ যায়, সে পিছিয়ে আসছে, আর বাঘটা তার দিকে এগিয়ে আসছে, তার তো প্রাণ যায় অবস্থা। তো দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পিছনে কোথায় যাবে। তো যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন বাঘটা কথা বলছে আবার, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো শুনেছি তুমি হচ্ছ মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি পিএইচডি। তো এই হচ্ছে অবস্থা, ছাত্র জীবন, চাকরি, শিক্ষা ব্যবস্থা। কিন্তু আসল শিক্ষা হচ্ছে চরিত্র গঠন। তাই আমরা শিখতাম ছোটবেলায়, আমাদের ছাত্র অবস্থায় একটা ইংরেজি ভাষাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো, if money is lost, nothing is lost. If health is lost, something is lost. But if character is lost, everything is lost. এখন মনে হয় এটা শেখায়, এটা উল্টো হয়ে গেছে এখন। If character is lost, nothing is lost. If health is lost, something is lost. But if money is lost, everything is. এখন বলে মানি টক্স, পয়সায় কথা বলে। পয়সা দেখলে মৃত মানুষও জীবন ফিরে পায়। চরিত্র নিয়ে কোনো আলোচনা হয় না। আগেকার দিনে বিবাহ সম্পর্ক হলে আগে দেখতো যে ছেলেটার বা মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা কীরকম, চরিত্রটা কীরকম। এখন দেখে কত টাকা রোজগার করে, দুশ্চরিত্র হলেও কোনো অসুবিধা নেই, রোজগার তো করে। এই জন্য পুরো ব্যবস্থাটা এদিক ওদিক হয়ে গেছে। তো আমাদের জীবনের লক্ষ্যটা ঠিক করতে হবে। তাই ছাত্র জীবনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, বিদ্যা। তো রামানন্দ রায় বলে মহাপ্রভুর একজন মহান ভক্ত, চৈতন্য মহাপ্রভুকে তো আপনারা জানেন, কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন, ভগবানের অবতার, স্বয়ং ভগবান। তো রামানন্দ রায়কে মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাটা কি? প্রভু কহে বিদ্যা মধ্যে সর্বমন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তো বিদ্যা বলতে কি বোঝাচ্ছে? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এটা শুনে তো ভাববে বাবা, এটা আবার কি ধরনের কথা। আমরা বিদ্যা মানে কি জানি? ল্যাঙ্গুয়েজ পড়ব, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, তারপরে আস্তে আস্তে হায়ার সেকেন্ডারি হলো, মাধ্যমিকের পরে হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজে গেলাম, এটা বিদ্যা। এটা বলা হচ্ছে জড়বিদ্যা, অজ্ঞানময় বিদ্যা। জড়বিদ্যার পরে হচ্ছে ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা মানে যে বিদ্যার মাধ্যম দিয়ে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জড়বিদ্যার মাধ্যম দিয়ে আমরা এই জগতে থাকতে পারবো, এটা হচ্ছে এই জগতের বিদ্যা। ব্রহ্মবিদ্যা মানে হচ্ছে যে বিদ্যা আমাদেরকে জড়জগতের বাইরে নিয়ে যেতে পারবে। তারপরে হচ্ছে ভক্তি, বিষ্ণু ভক্তি আমাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবে, আর কৃষ্ণ ভক্তি আমাদেরকে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে নিয়ে যেতে পারবে। তো বিদ্যার বিভিন্ন স্তর ব্যাখ্যা করা হয়েছে। তো বিদ্যা মানে হচ্ছে ভগবানকে জানা, জ্ঞান। জ্ঞান মানে কি? জ্ঞান মানে কোনটা নিত্য, কোনটা অনিত্য, এবং তার নিয়মটাকে, এটা জানা হচ্ছে জ্ঞান। আর যদি আমরা ভগবানকে না জানি, তাহলে আমরা অজ্ঞানের মধ্যে রয়েছি। তো জীবনের লক্ষ্য, অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবানকে জান। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বলা হচ্ছে শাস্ত্রে, বেদে বলা হচ্ছে, উপনিষদে বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কি প্রশ্ন করতে হবে? আমি কে? এই প্রশ্ন কেউ করে এই জগতে? এখন আমরা এত প্রশ্ন করছি, কিন্তু আমাদের মনুষ্য জীবন তখনই শুরু হবে যখন আমরা এই প্রশ্ন করব, আমি কে? কে আমি? তারপরে ভগবানকে, ভগবান বলে কি কেউ আছে? তুই থাকে, তার সঙ্গে আমার সম্বন্ধ।
এই জন্মের আগে আমি কোথায় ছিলাম, মৃত্যুর পরে কোথায় যাব, এই ধরনের প্রশ্ন। আমরা দুঃখ চাই না, দুঃখ কেন আসে? আমরা মৃত্যু চাই না, মৃত্যু কেন হয়? এই ধরনের প্রশ্ন যখন কারোর হৃদয়ে জাগবে, তখন মনুষ্য জীবন শুরু। আর এই প্রশ্ন করার উপযুক্ত সময় হচ্ছে ছাত্র জীবন। এই প্রশ্ন করতে হবে, লক্ষ্য, জীবনের লক্ষ্য কি? তো জীবনের লক্ষ্য যখন ঠিক থাকবে, তখন সেই লক্ষ্যকে যদি সামনে রেখে এগিয়ে যায়, তাহলে জীবন সফল হবে। যেমন বক, তার লক্ষ্য হচ্ছে বড় মাছ। এই ছোটোখাটো কি এলো তাতে তার কোনো যায় আসে না, ওটার কোনো গুরুত্ব নাই তার জীবন, কারণ তার লক্ষ্য হচ্ছে বড় মাছ। লক্ষ্যে স্থির। অর্জুন করছে ওনার গুরুদেব দ্রোণাচার্য। অনেক ছাত্র আছে, অন্য পাণ্ডবেরাও আছে, গৌরবেরা আছে, সবাইকে প্রশ্ন করছে দ্রোণাচার্য, তোমরা কি দেখছো? তো দ্রোণাচার্য কি করেছে, একটা গাছে একটা কি রেখেছে, মাটির কাঠের কি রেখেছে, পাখি। ফলের গাছ, আম ফলের গাছই ধরো। তো জিজ্ঞেস করছে ভীমকে, কি দেখছো? তো ভীম কি দেখবে, আম দেখবে। বলছে আম গাছ দেখছি, আম দেখছি, আকাশ দেখছি, তার সঙ্গে সঙ্গে পাখিটাকেও দেখছে। এভাবে বিভিন্ন ছাত্র বিভিন্ন উত্তর দিচ্ছে। এরপরে অন্তিমে কাকে ডেকেছে, অর্জুনকে। অর্জুন, তুমি কি দেখছো? গুরুদেব, আমি কিছুই দেখতে পাচ্ছি না, খালি একটা জিনিসই দেখছি। কি দেখছো তুমি? আমি পাখির চোখটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এটাকে বলা হয় ফোকাস। এখন তো আমাদের ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে কিছুই দেখতে পাচ্ছি না আমরা। মন একদম চঞ্চল। মন যখন চঞ্চল, তখন জীবনে কোনো লক্ষ্য থাকতে পারে না। চঞ্চল মন কোথায় ঘুরে বেড়ায়? বিষয়ের দিকে ঘুরে বেড়ায়, চারিদিকে তাকাচ্ছে। কি তাকাচ্ছে? কোথায় ইন্দ্রিয় তৃপ্তি করতে পারে। আর ডিটেলসে বলতে চাইছেন চোখ কোন দিকে যাচ্ছে, তাই না? ওরা তো আম দেখলো, আমরা তো অন্য কিছু দেখছি, অনেক কিছু দেখছি। লক্ষ্য তো কিছুই নেই, এই জন্য অন্য সমস্ত জিনিসে আমাদের দৃষ্টি রয়েছে। তাই জীবন সফল হবে? এই জীবন কি হবে? ব্যর্থ। তাই জীবনে সফলতা লাভ করতে গেলে ফার্স্ট জীবনের লক্ষ্যকে নির্ধারিত করতে হবে। ছাত্র জীবনের লক্ষ্য হচ্ছে চরিত্র গঠন। ছাত্র জীবনের লক্ষ্য হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্যকে জানার। সেই লক্ষ্যে যখন আমরা এগোবো, তখন আমাদের জীবন সফল হয়। এটা গেল বকত ধ্যানম। তারপরে সোয়ান নিদ্রা। কুকুর যখন ঘুমায়, কিরকম ঘুমায়? অ্যালার্ট থাকে, অ্যালার্ট। অ্যালার্ট কে বাংলায় কি বলবে? হ্যাঁ, সবসময় সতর্ক, কিছু হলেই জেগে উঠবে। তাই আমাদের ছাত্র জীবনে যদি সফল হতে হয়, সবসময় অ্যালার্ট থাকতে হবে। খালি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, তাহলে কি করে হবে? যদি আমি ঘুমিয়ে থাকি, তাহলে আমার ভবিষ্যৎও নির্ণীত। এখন তো একবার আমি ক্লাস দিচ্ছিলাম, ভক্তি বিনোদ ঠাকুর বলে আমাদের একজন আচার্য আছে। তিনি বিরাট বড় আচার্য, কিন্তু তিনি অত্যন্ত ভালো ছাত্র ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ আমলে। তো উনি 7:30টায় ঘুমোতে যেতেন আর 10টায় উঠতেন। তো একবার ছাত্রদেরকে আমি এটা বলেছিলাম, ওরা খুব খুশি হয়ে গেছেন, ভাবছে সকাল 10টায় উঠতে। কারণ আজকাল তো অনেক দেরিতে ঘুমায়, আর রাত্রিতে অনেক রাত্রিতে ঘুমায়, আবার 9টা 10টা 11টা 12টা অবধি ঘুমায়। জানি না আপনাদের কি অভ্যাস। তো যারা সফল হতে চাইবে, তাদের ঘুমটা একটু কম হয়। যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মস্য
যুক্ত স্বপ্নাবব দস্য যোগ ভবতি দুঃখ হা। কৃষ্ণ বলছেন ভগবদ গীতাতে, যদি আমাদের জীবনটা ব্যালেন্সড হয়, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত খাওয়া এগুলোকে যখন বর্জন করে আমরা নিয়মিত আহার, নিয়মিত বিহার করব, তখন আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ চলে যাবে, সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাই জীবনে আমাদের একটা ব্যালেন্স থাকা দরকার। কতটুকু আমরা ঘুমাবো, কীরকম খাবো, কীরকম আমরা আনন্দ করব, সব কিছু একটা ব্যালেন্স থাকে। ব্যালেন্সের বাংলা কী হবে? ভারসাম্য থাকবে। যদি জীবনে ভারসাম্য থাকে তাহলে ঠিকমতো জীবনটা চলবে, তাই না? যেমন একটা গাড়িতে 4টে টায়ার থাকে, ওই জন্য একটা ভারসাম্য আসে। একটা এয়ারক্রাফটে, ফ্লাইটে 2টো পাখা আছে, এই জন্য ভারসাম্য থাকছে। ঠিক একইভাবে আমাদের জীবনটাও যদি একটা ভারসাম্য বজায় থাকে তাহলে সুন্দরভাবে সেই জীবনটা চলবে। তাই আমাদের নিদ্রাকে খুব সংযত রাখতে হবে, খুব সতর্ক থাকতে হবে সবসময়। অর্জুন তো পুরো নিদ্রাকেই বর্জন করে দিয়েছি, ঘুমাতোই না। এই জন্য তার নাম হচ্ছে বুড়াকেশ, যে নিদ্রাকে জয় করেছে। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, উনিও রাত্রি 12টা সাড়ে 12টায় ঘুম থেকে উঠে যেতেন, সারা রাত তিনি লিখতেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি সকাল 10:30, রাত্রি 10:30টায় উঠে 10টা থেকে ভোর 4টে অবধি লিখতেন। আমি বলছি না যে সেটা তোমাদেরকে অনুকরণ করার চেষ্টা করতে হবে, কিন্তু শিক্ষা হচ্ছে যদি আমরা জীবনে সফল হতে চাই তাহলে সতর্ক জীবনযাপন, অ্যালার্ট জীবনযাপন, এইভাবে খালি আরাম করে জীবনটা কাটিয়ে দিলাম তাহলে হবে না। তারপরে অল্প আহারি, এটাও আর কি একটু কম খেতে হবে না, ঠিক? অল্প আহার, এটা শুনে কেমন লাগছে? খুব খারাপ লাগছে। তো অল্প আহারি মানে এটা আমরা খালি খাওয়ার কম করতে হবে। অল্প আহারি মানে ইন্দ্রিয় সংযম। ছাত্র জীবন হচ্ছে ইন্দ্রিয় সংযমের জীবন। এই জন্য ছাত্র জীবনকে সংযম করতে হবে। মাইকটা সংযম হারিয়ে ফেলেছে, ঠিক হয়েছে? হ্যাঁ, সংযমী জীবনযাপন। মনুষ্য জীবন আমরা লাভ করেছি ইন্দ্রিয় সংযমের জন্য, ইন্দ্রিয় তর্পণের জন্য। ইন্দ্রিয় তর্পণ অন্য প্রজাতিতেও অতি সহজে লাভ করা যায়। আমরা ইন্দ্রিয় তৃপ্তি কতটুকু করতে পারবো? কতটুকু খেতে পারি আমরা? বেশি খাওয়া যাবেন। তারপর আবার সুগার হয়ে গেলে মিষ্টি সামনে থাকলেও খেতে পারবো। in Egypt and better. হরে কৃষ্ণ। আওয়াজ তো হচ্ছে এখানে। Bubble shipping is the kind of coming by environment in the that people are open beaches, but they you know the outcome here like they and something many that here but even if হরে কৃষ্ণ। তো কি আলোচনা হচ্ছিল? ইন্দ্রিয় সংযম পছন্দ করছে না মাইকটা। তো ইন্দ্রিয় সংযম করতে হবে। তেমন প্রশ্ন হতে পারে কেন করতে হবে? কি মনে হয়? আমাদের এখন যা প্রচার চলছে, ইন্দ্রিয় ভোগ করাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, এটাই তো প্রচার না? সবাই কার পেছনে ছুটছে? ইন্দ্রিয় ভোগের পেছনে ছুটছে। তো তাতে ইন্দ্রিয় ভোগের মাধ্যম দিয়ে কি লাভ হবে? কি লাভ হবে? ইন্দ্রিয় সুখ বলছে, সুখ লাভ হবে না, হতাশা লাভ হবে। আকর্ষণটা খুব তীব্র, কিন্তু তার অন্তিম ফলটা কি?
হতাশা। শিল প্রভুপাদ আমেরিকায় গেছিলেন 1965-এ, তো ওখানকার যুব সমাজ হিপিতে পরিণত হয়েছিল। কেন? ইন্দ্রিয় সুখ ভোগ করার মাধ্যমে। হিপি মানে কি? প্রভুপাদ বলছে একটা স্পেশাল স্পিসিস হিপি। তারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, তারা জীবনের উদ্দেশ্য জানে না, তারা নেশা করে তারা রাস্তায় শুয়ে থাকে। এটা হিপি। তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করলে কি হবে? হিপিতে পরিণত হবে। আর যদি হ্যাপি হতে হয়, হিপি থেকে হ্যাপি কিভাবে হবো? ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযমের মাধ্যম দিয়ে হ্যাপি হওয়া যায়। যদি একটা প্লেন উপরে উঠতে চায়, তাহলে তাকে সংযম করে চলতে হয়। যেখান দিয়ে চলতে হবে সেখান দিয়ে চলবো, ওটা আমি ওখান দিয়ে যাবো না। তাহলে কি হবে? প্লেনটা উঠতে পারবে? পারবে। রাস্তায় গাড়ি কীভাবে ঠিকভাবে চলবে? যদি আমরা ট্রাফিক নিয়মটা মেনে চলি। সংযম করলে আমাদের যাত্রা সফল হবে। তাই আমাদের জীবনটা একটা যাত্রা। তো সেই যাত্রাতে আমরা সফল হব যদি আমরা ইন্দ্রিয়কে সংযম করি। ইন্দ্রিয় সংযম। তাই ইন্দ্রিয় সংযম হচ্ছে ছাত্র জীবনের একটি সবথেকে গুরুত্বপূর্ণ তপস্যা, এবং সেটাই গুরুকুল ব্যবস্থায় বৈদিক সংস্কৃতিতে শিক্ষা দেওয়া হতো, যেটা এখন আর দেওয়া হয় না। সেই কারণে ছাত্ররা এখন বিভ্রান্ত হয়ে পড়ছে। ছোট ছোট কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এবং আত্মহত্যা করছে। ছাত্র জীবনে আত্মহত্যা বাড়ছে কেন? ইন্দ্রিয় সংযম নেই, এবং তার ফলে মন খুব চঞ্চল, প্রচণ্ড চঞ্চল। একটু কিছু ঘটলে, বাবা একটু বকে দিল, সুইসাইড। টিচার কিছু বলে দিল, সুইসাইড। একটু কিছু জীবনে ব্যর্থতা এসে যাচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। কারণ ইন্দ্রিয় সংযমের শিক্ষা লাভ হয়নি। এটা হচ্ছে ছাত্র জীবনের ব্যর্থতার একটি প্রধান কারণ। তাই ইন্দ্রিয় সংযমের শিক্ষা, কারণ বলা হচ্ছে ইন্দ্রিয় বস্তু হচ্ছে ঘিয়ের সঙ্গে তুলনীয়, আর ইন্দ্রিয় হচ্ছে আগুনের সঙ্গে তুলনীয়। যদি আগুনে ঘি ঢালা হয়, আগুন কখনো সন্তুষ্ট হবে? আগুনে ঘি ঢাললে কি হয়? বলবে আরো দাও, আরো ঢাললে আরো দাও, আরো ঢাললে আরো দাও। অর্থাৎ আমরা যত বেশি ইন্দ্রিয় তৃপ্তি করব, তত আমাদের জীবনে হতাশা আসবে। মানব সমাজ হতাশাগ্রস্ত কেন? কারণ তাদের জীবনের লক্ষ্যটা হয়ে গেছে ইন্দ্রিয় তৃপ্তি। ইন্দ্রিয় সংযম জীবনে আনন্দ প্রদান করবে, জীবনে সফলতা দেবে। তাই ছাত্র জীবনের আরেকটি প্রধান লক্ষণ হচ্ছে ইন্দ্রিয় সংযম, অল্পাহারী। আর তারপরে গৃহত্যাগ, বাড়ি ছেড়ে যেত। কোথায় যাবে বাড়ি ছেড়ে? ব্রহ্মচারী গুরুকুলে বলা আছে বৈদিক সংস্কৃতিতে, প্রত্যেকটা ছেলেকে 5 বছর বয়সে কোথায় যেতে হবে? গুরুকুলে। বাড়িতে থাকলে হবে, গুরু আশ্রমে গিয়ে শিক্ষা লাভ করতে হতো। সে রাজার ছেলে হোক, ব্রাহ্মণের ছেলে হোক, ব্যবসায়ীর ছেলে হোক, যে কোনো সমাজের ছেলে হোক, তাকে গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করতে হয়। গুরুকুল জীবন আরামের জীবন নয়। আরামে থাকলে কখনো গৃহ মনে হচ্ছে আরামের জায়গা। আরামে থাকলে শিক্ষা লাভ হয় না, তপস্যা করলেই শিক্ষা লাভ হয়। এটা হচ্ছে শিক্ষার নিয়ম। তো সেই কারণে গুরুকুলে তপস্যা শেখানো হতো, কী করে জীবনে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয় তার শিক্ষা দেওয়া হতো। এখন কি করা হচ্ছে? বলা হচ্ছে প্যাম্পারিং সাইড, যা চাইছে সব দিয়ে দিচ্ছি। তারপরে যখন পাচ্ছে না, ভবিষ্যতে কি হচ্ছে? মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারছে না।
কারণ কখনো সেই ধরনের প্রশিক্ষণ সে পায়নি। তাই আমাদের যথার্থ ছাত্র জীবন তখনই তৈরি হবে যখন ছাত্র জীবনে আমি আরামকে পরিত্যাগ করে তপস্যা করব। তো ব্রহ্মচারী জীবন বা ছাত্র জীবন হচ্ছে তপস্যার জীবন, এবং সেই তপস্যার মাধ্যম দিয়ে শিক্ষা লাভ হয়ে থাকে। তো এইভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করে এই 5টা জিনিস আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা আদর্শ ছাত্রে পরিণত হব এবং আমরা আদর্শ মানুষে পরিণত হব এবং আমাদের মনুষ্য জীবন সম্পূর্ণরূপে সম্পন্ন হবে। তাহলে কী কী 5টা জিনিস আমরা শিখলাম আজকে? প্রথমটা কি? কাকি করে? পরিশ্রম করে। কাকের কাছ থেকে আমরা কি শিখছি? পরিশ্রম, হার্ড ওয়ার্ক। তারপরে বক কি করছে? ধ্যান করছে, অর্থাৎ ফোকাস। জীবনের লক্ষ্যের প্রতি আমাদের ফোকাস থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয়, কুকুর, তার কাছে কি শিখছি আমরা? অ্যালার্টনেস, সতর্ক থাকতে হবে সবসময়। তারপরে অল্পাহারি। অল্পাহারি মানে খালি খাওয়া কম না, বলছে ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযম। আর তারপরে গৃহত্যাগী। গৃহত্যাগী মানে অর্থাৎ আরাম ত্যাগ করো, আরামকে ত্যাগ করে তপস্যার জীবনযাপন করতে পারি। তাহলে আমাদের মনুষ্য জীবন, ছাত্র জীবন সফল হবে এবং আদর্শ চরিত্রবান মানুষে আমরা পরিণত হব এবং আমাদের জীবনের যে পরম উদ্দেশ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। কতক্ষণ হলো টাইম? কটা বাজছে? তাহলে অপূর্ব এখানেই রাখি, কোশ্চেন আনসার। তো এই 5টা জিনিস আমরা আজকে আলোচনা করলাম। আশা করি এইগুলো যদি আমরা ঠিকভাবে বোঝার চেষ্টা করি, জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের ছাত্র জীবন সফল হবে।